আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আইয়ুব থেকে খালেদা কে না করেছেন আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র, রোজায় ও মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। গুম, খুন, নির্যাতনে নিঃস্ব করা হচ্ছে বিরোধী মতকে, দলীয়করণে ধ্বংসের শেষ সীমায় অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা, অভিযোগ খালেদা জিয়ার। চাঁদাবাজ ছিনতাইকারীদের প্রয়োজনে গুলি চালানোর হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের, বললেন ক্রসফায়ার নয়, আত্মরক্ষায় এনকাউন্টার করে পুলিশ। দুদিন ধরে পানি নেই ঢাকা মেডিকেলের নতুন ভবনে, দুর্বিষহ যন্ত্রণায় রোগী ও স্বজনরা। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেখছিলেন। সংবাদে থাকছে সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে একটি বিশেষ আয়োজন। বদল করা দরকার। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। বিস্তারিত সংবাদ। আইয়ুব খান থেকে বেগম খালেদা জিয়া প্রত্যেকেই আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে নীতি আদর্শে অবিচল থাকার কারণেই আওয়ামী লীগকে কেউ রুখতে পারেনি। রমজানে ইফতার পার্টিতেও বিএনপি নেত্রী মিথ্যাচার করে যাচ্ছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গৌরবময় পথ চলার ৬৭ বছর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাসে যত প্রাপ্তি তা এসেছে আওয়ামী লীগের হাত ধরেই। তার মতে এর বাইরে যারাই ক্ষমতা এসেছে বাঙালিকে শোষণ করেছে। আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা তো সবাই করেছে, সেই ইস্কেন্দার মির্জা থেকে শুরু করে আইয়ুব খান, এরপর জিয়াউর রহমান, এরপরে এরশাদ, এরপরে খালেদা জিয়া, কে না করেছে। চারটা মিলিটারি ডিক্টেটরের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। এবং সেই সাথে সাথে বর্তমানে যিনি রোজার মাসেও ইফতার পার্টিতে বসে অজস্র মিথ্যা কথা বলে যাচ্ছে, তিনিও যখন বাঙালির ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তখনও কিন্তু আওয়ামী লীগ সংগ্রাম করেছিল, আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক শক্তিশালী, তাই উপসারীর নেতারা কখনো কখনো ভুল করলেও তৃণমূল নেতাকর্মীরা কখনোই পথভ্রষ্ট হননি। জানান, জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ। যত ষড়যন্ত্র যাই করুক না কেন, আওয়ামী লীগ সবসময় নীতি আদর্শ নিয়ে চলেছে, যে কারণে আওয়ামী লীগের বিজয় কেউ কখনো ঠেকাতে পারেনি। শুধু ব্যক্তি স্বার্থ না দেখে দেশের ও মানুষের স্বার্থে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। উঁচু গলায় কথা বলার সাহস যোগায়, সেটা হচ্ছে একমাত্র সততার শক্তি, যা বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছি। কাজী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী নিজের সব কিছু আত্মত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হবে, আর সততার সাথে চললে এই সংগঠনকে শক্তিশালী করবে। এর আগে দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি, পরে আরেকবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গড়া প্রাচীন এ দলটিকে আজ লড়তে হচ্ছে ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে ১৯৪৯ সালের ২৩শে জুন পুরনো ঢাকার রোজ গার্ডেনে জন্মলাভ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তবে অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালের কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দিয়ে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামে। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ সব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে দলটি। অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনা এবং মূল্যবোধ থেকেই আমরা আমাদের ৭২-এর সংবিধান প্রণয়ন করেছি ৪টি রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে।
এই রাষ্ট্রীয় মূলনীতি স্বৈরশাসক জিয়াউর রহমান পরিবর্তন করেছিল। আমরা আবার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটা পুনঃস্থাপন করেছি। সাম্প্রদায়িকতা একটি বিষ বাষ্পের মতো, যতই সাম্প্রদায়িক বিরুদ্ধে লড়াই করি না কেন, সম্পূর্ণ নিশ্চিহ্ন করাটা সাম্প্রদায়িকতা অত্যন্ত কঠিন কাজ। দীর্ঘ পথ চলায় অনেক দলের উত্থান পতন হলেও আওয়ামী লীগের টিকে থাকা রহস্যের কথা জানান তারা। আমাদের তো আদর্শ একটাই আছে যে আমরা একটি ধর্মনিরপেক্ষ রাজনীতি বিশ্বাস করি, অসমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করি। আমরা একটি শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করছি, অর্থনীতি হিসেবে ব্যবহার করছি। বঙ্গবন্ধুর কতগুলি নীতি ছিল, উনি খুব সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতেন, সহকর্মীদের সাথে পরামর্শ করতেন, বিভিন্ন শ্রেণীর পেশার নেতাদের সাথে কথা বলতেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে তিনি যখন অগ্রসর হতেন ফাঁসির কাস্টে যেতেন, কিন্তু সিদ্ধান্তের পরিবর্তন করতেন। দলটি প্রতিষ্ঠায় যে লক্ষ্য উদ্দেশ্য ছিল তার অনেকটাই এখন বাস্তবায়নের পথে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। একদিকে গুম খুন আর অন্যদিকে জেলে আটকে রেখে বিরোধী মতের নেতাকর্মীদের নিঃস্ব করা হচ্ছে, অভিযোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। গুলশানের একটি হোটেলে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বেগম জিয়া অভিযোগ করেন সরকারি দল ও পুলিশ প্রশাসন মিলে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে, বাড়ছে পুলিশের গ্রেফতার বাণিজ্য। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এবং প্রশাসন দলীয়করণ করে। এরই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। বেগম জিয়া অভিযোগ করেন, দলীয়করণের মাধ্যমে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ একদিকে গুণ করছে, একদিকে খুন করছে, আরেকদিকে জেলখানায় নিয়ে মানুষকে দিনের পর দিন আটকে রেখে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ১৫,০০০ লোক, তাহলে বাংলাদেশের এই সমস্ত লোককে খারাপ করেছে আওয়ামী লীগ, অপরাধ শিখিয়েছে আওয়ামী লীগ। আজকে অপরাধ সাধারণ মানুষের মধ্যে নাই, আজকে অপরাধ আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের মধ্যে অপরাধ, এদেরকে অপরাধী। ঈদ উপলক্ষে ছিনতাইকারী চাঁদাবাজদের দৌরাত্ম্য ঠেকাতে প্রয়োজনে পুলিশ গুলি করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে গাবতলী বাস টার্মিনালে জনসচেতনতামূলক ডকুমেন্টারি প্রকাশ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যানজট নিরসনে ঢাকা শহর থেকে বাস টার্মিনাল সরিয়ে ফেলা হবে। মহাসড়কে দুর্ঘটনা রোধে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো উচিত। অযথা ওভারটেকিং বা অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক ক্রসফায়ারের ঘটনাগুলো অস্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, ক্রসফায়ার নয়, আত্মরক্ষার্থে এনকাউন্টারে বাধ্য হয় পুলিশ। দুদিন ধরে পানি নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে। পানির কষ্টে নিদারুণ দুর্ভোগে রয়েছেন রোগী ও স্বজনরা। প্রায় ৪৮ ঘণ্টা পানির সরবরাহ না থাকায় নোংরা অপরিচ্ছন্ন হয়ে আছে হাসপাতালের টয়লেট সহ বিভিন্ন স্থান। রোগীদের পরিষ্কার পরিচ্ছন্ন করারও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। পানি সংকট চলছে হাসপাতালের আশেপাশের দোকানগুলোতেও। রোগীদের স্বজনরা পানির জন্য ভিড় করেছেন হাসপাতালের পাশের একটি পানির পাম্পে। তবে পানির এমন সংকট বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, পানির পাইপ ফেটে যাওয়ায় সরবরাহ বন্ধ রেখে সংস্কার কাজ চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানির সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা তাদের। ভিতরে ৪৮ ঘণ্টা যাবত পানি নেই, পানির জন্য আমরা খুবই প্যারাশানিতে আছি। বাথরুম প্রচণ্ড দুর্গন্ধ অবস্থা। আমার পেশেন্ট ডায়ালিসিসের পেশেন্ট, পানি নাই, সেই জন্য ডায়ালিসিস দিতে পারি না। পেশেন্ট এখন মৃত্যু সজ্জায় পান্দা লড়তেছে। এই যদি হয় সরকারি হাসপাতালের অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? এটা নিয়ে কেউ কোনো গুরুত্বও দেয় না আর কি। গুপ্ত হত্যা বন্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত কনভেনশনে সাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না বলেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। অন্যদিকে বাম নেতারা বলছেন, জাতীয় কনভেনশনের পরিস্থিতি না হলেও গুপ্ত হত্যা বন্ধে জাতীয় ঐক্য জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করছেন, বিএনপির প্রস্তাবিত কনভেনশনে সরকারের সাড়া দেওয়া উচিত। একের পর এক গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং, তারপরে ঘটে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্রসফায়ার, তবুও থামছে না টার্গেট কিলিং। এরই প্রেক্ষাপটে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফতার পার্টিতে যোগ দিয়ে গুপ্ত হত্যা বন্ধে জাতীয় কনভেনশনের ডাক দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে কনভেনশনের মধ্য দিয়ে একটা জাতীয় বিরোধ করে তুলুন।
তবে মির্জা ফখরুলের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ। কনভেনশন করবেন, আপনি দেখাবেন বিশ্বকে যে একটা কিরকম মারাত্মক একটা অবস্থা যেখানে কনভেনশন করতে হচ্ছে, এটারও আমি ব্যক্তিগতভাবে বিরুদ্ধে। আমি মনে করি যে যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে সোচ্চার হলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। গুপ্ত হত্যা বন্ধে এখনই জাতীয় কনভেনশনের প্রয়োজন দেখছেন না সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল হাসান খান। জঙ্গিবাদ দমনে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা জাতীয় কনভেনশন করার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে জঙ্গিবাদ দমনে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠা দরকার। তবে ভিন্নমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মামুন আহমেদ। শক্তি প্রয়োগ করে অথবা শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, এটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। সত্যিকার অর্থে যদি আমাদেরকে সে সমস্যার সমাধান করতে হয় তাহলে সরকারকেই উদ্যোগী হয়ে জাতীয় কনভেনশন, জাতীয় ঐক্যের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে জঙ্গিবাদ দমনে সরকার ব্যর্থ হলে এর দায় পুরো জাতিকে বহন করতে হবে বলেও আশঙ্কা মামুন আহমেদের। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ৮০ বছর পূর্ণ হলো অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর। নির্লোভ নিভৃতচারী এই মনীষী সারা জীবন শোষণ, বঞ্চনা আর নিপীড়নের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী দিয়ে চালিয়েছেন আপোষহীন লড়াই। অনুচ্চ কিন্তু স্পষ্ট উচ্চারণে সারা জীবন বলে গেছেন, ব্যক্তিগত লোভে নয়, মানবতার মুক্তি আসতে পারে কেবল সম্মিলিত সংগ্রামে। ৮০তম জন্মদিনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছি যে গোটা ব্যবস্থাটায় সমাজ এবং রাষ্ট্র এই ব্যবস্থাটা অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এবং এটাকে বদল করা দরকার। তো এই বদল করার জন্য মানুষ চেষ্টা করছে। তো আমি নিজেকে ওই চেষ্টার সঙ্গে যুক্ত করা যায় কিনা সেইটা ভেবেছি। আমি নিজেকে একজন বুদ্ধিজীবী হিসেবে দেখতে চাই। শুরু থেকেই আমরা দেখছি যে বুদ্ধিজীবীরা তাদের দায়িত্ব পালন করছেন না। আমি যে দায়িত্বটার কথা মনে করি সেটা হচ্ছে ব্যবস্থাটা বদলানোর জন্য, এবং তারা বুদ্ধিজীবী থাকেন না যারা এই ব্যবস্থার সঙ্গে জড়িয়ে পড়েন বা এই ব্যবস্থা থেকে সুযোগ সুবিধা আদায় করতে চান। এসব গুড়িয়ে দিন আমাদের যেতে হবে দূরে। এই পৃথিবীটাকে বুঝতে পারি কীভাবে, সেই বোঝার ব্যাপারে একটা দার্শনিক অবস্থান দরকার, এবং সেই দার্শনিক অবস্থানটা মার্ক্সবাদ সরবরাহ করেছে আমার ক্ষেত্রে, এবং সেটা এবং বুঝিয়েছেও যে এটা কেবল বোঝার ব্যাপার না, কিন্তু এর প্রয়োগ মূল্যটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভরসার জায়গাটা হচ্ছে তরুণরা, এবং তরুণরাই পৃথিবীটাকে বদলাতে পারে। সারা বিশ্বে ওই যে আওয়াজ উঠছে যে একজন শতকরা একজনের বিরুদ্ধে ৯৯ জন, এইটা সংগঠিত হচ্ছে না, কিন্তু এই উপলব্ধিটা বিস্তৃত হয়েছে এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষাটা তীব্র হয়েছে। আর অন্যদিকে পুঁজিবাদ একটা সংকটের মধ্যে আছে। তো কথা হচ্ছে যে পুঁজিবাদ তো আর পুঁজিবাদের বিকল্প না, পুঁজিবাদের বিকল্প হচ্ছে সমাজতন্ত্র। তো ওই জায়গাটাতে আমাদের যেতে হবে। পৌঁছতে পারি যাতে আমাদের ঠিক পরিণাম, যেতে হবে আমাদের। আমার কাজটা পরিমাণগতভাবে একটু ভালোই আছে, কিন্তু গুণগতভাবে বোধহয় আরও ভালো হওয়া উচিত ছিল। এবং আমি যে এক ধারা, আমার সন্তোষের জায়গাটা এইটাও যে আমি আমার অবস্থান থেকে বিচ্যুত হয়নি। যে অবস্থানে আমার কৈশোরে থাকবে বলে আমি মনে করেছিলাম, এখন অত্যন্ত পরিণত বয়সেও সেইটি ধারাবাহিকতাটা রক্ষিত হয়েছে। সেখান থেকে আমার কোনো বিচ্যুতি ঘটে নাই, এটাও আমার একটা সন্তোষের জায়গা। এখন দেখবেন বাংলালিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। খাগড়াছড়িতে ইফতার বাজারে বাঙালিদের পাশাপাশি পাহাড়িরাও ইফতার কিনছেন। বাহারি আর মুখরোচক ইফতারে স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন তারা ইফতার বাজারে। পেঁয়াজু, বেগুনি, ছোলা, বটবন্দিয়া সহ জিলাপি ও ডিম চপ থাকছে খাগড়াছড়ির ইফতারের বাজারে। প্রতিদিন এসব ইফতার কিনতে বাঙালিদের পাশাপাশি বিপুল সংখ্যক পাহাড়িকেও দেখা যায়। ইফতারের দোকানগুলোতে বিকাল থেকেই রোজাদার সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ভিড় জমে ওঠে।
মুসলমানেরা যেমন এটা করে বিশেষ করে তার আমরাও এটা সুস্বাদুর কারণে আমরা ক্রয় করি আর কি এটা, এবং খাইতে খুব ভালো। বেগুনি, পেঁয়াজু, জিলাপি সবগুলো ভালো লাগে। বিভিন্ন উপজাতিরা পাহাড়িরা আরো বেশি করে ইফতার বিপুল পরিমাণ ইফতার কিনে এখান থেকে। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলের আয়োজনে একই টেবিলে বসে ইফতার করছেন বাঙালিদের পাশাপাশি পাহাড়িরাও। সব সময় আমি দেখি যে বিকেলে পাহাড়িরা আরো বেশি কিনে নিয়ে যায়, এবং আমি নিজেও ইফতার কিনে নিয়ে যাই। মাহে রমজানে ইফতারের চিত্রকে এই অঞ্চলের পাহাড়ি বাঙালি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে জানান পাহাড়ি বাঙালি নেতারা। এই মাসে আমরা পাহাড়ি বাঙালি, ত্রিপুরা, চাকমা, মারমা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে অনেক সময় আমরা ইফতার করি একসাথেই। পাহাড়ি বাঙালি, হিন্দু, মুসলিম মিলে একটা ঐক্যের বন্ধন, সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে আমরা ইফতার মাহফিল উদযাপন করি। এছাড়াও ইফতারিতে থাকছে ফরমালিন মুক্ত আম, জাম, কাঁঠাল, লটকন সহ বিভিন্ন দেশীয় ফল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রুহ আফজা, ঈদ বাজার সংবাদ। দেশের নাটক পাড়া হিসেবে খ্যাত বেইলি রোডে এখন বাহারি শাড়ির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। রাজধানীতে আধুনিক অনেক শপিং মল হওয়া সত্ত্বেও বেইলি রোডের শাড়ির কদর একটিও কমেনি। এখানকার ক্রেতা আর বিক্রেতা দুপক্ষই বললেন, দেশীয় ঐতিহ্যের শাড়ির বাজারটাকে ভালোভাবেই ধরে রেখেছে বেইলি রোড। শপিং মলগুলোতে মূর্তিতে পরানো নানা রঙের বাহারি শাড়ি দেখে মনে হয় বাঙালি নারীর চিরন্তন সৌন্দর্য যেন ফুটে ওঠে শাড়িতেই। যে কোনো উৎসবে বাঙালি নারীদের শাড়ি ছাড়া যেন সাজগোজ অপূর্ণই থেকে যায়। পাশ্চাত্যের ছোঁয়া এলেও বাঙালি মেয়েদের পছন্দের তালিকায় এখনও শীর্ষে শাড়ি। হাল ফ্যাশনের পোশাক আশাক কোনোভাবেই শাড়িপ্রেমীদের মনকে ফেরাতে পারেনি। বিশেষ কোনো উপলক্ষে একটি সুন্দর শাড়ির জন্য ক্রেতারা এখনও বেইলি রোডের উপর নির্ভরশীল। মার জন্য নেওয়া হয়েছে, এখন দেখি আমার জন্য টুকটাক দেখে যদি ভালো লাগে তাহলে ওটা নিব। বেইলি রোডের শাড়ির মানটা ভালো, আর দাম করতে হয় না। টাঙ্গাইল শাড়ি কুটিরে আসলে একটু সুবিধা, আমি সবসময় এখান থেকেই কিনি। প্রতি বছর ঈদ এলে শুধু রাজধানীই নয়, সারা দেশ থেকে নারীরা শাড়ি কেনার জন্য ছুটে আসেন বেইলি রোডে। তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে গত 25 বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে দেশি শাড়ির এই বাজার। পছন্দ হয়েছে নিব আর কি। বাড়ির জন্য কিনবো, মায়ের জন্য কিনবো, ভাইদের জন্য কিনবো, সবাই মিলে বাজেটেরও একটা ব্যাপার আছে। বেইলি রোডের শাড়ির বাজারের প্রধান আকর্ষণ টাঙ্গাইল শাড়ি কুটির। 550 থেকে শুরু করে 1.5 লাখ টাকা দামের শাড়ি রয়েছে তাদের বিশাল সংগ্রহশালায়। কটন থেকে শুরু করে এই যে ম্যাডামের কিছু অর্ডারি শাড়ি আছে, উনি নিজে ডিজাইন করে, যেমন খাদি আছে, টাঙ্গাইলের সিল্ক আছে, বিশেষ বিশেষ ডিজাইন সুন্দর, যেগুলো বাইরে পাবেন না। আমাদের দামটা সবসময় একই থাকে, নর্মালে যেরকম থাকে ঈদও একই থাকে। দামটা বসানো হয় কোয়ালিটির উপর। স্বাধীনতার পরপরই বেইলি রোড বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে নাটকপাড়া হিসেবে, আর তার সাথে কিছু অভিজাত শাড়ির দোকান এই এলাকাটিকে একটু আলাদাভাবে পরিচিত করে তোলে নগরবাসীর কাছে। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে পলাশী ট্র্যাজেডি দিবস। আজ ভাগীরথীর তীরে নবাব সিরাজউদ্দৌলার করুণ ভাগ্যবরণের ঐতিহাসিক দিন। বর্ষণ আর উজানের ঢলে তিস্তা ধরলার পানি বৃদ্ধি, তলিয়ে গেছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিচু এলাকা। দুর্ভোগে হাজার হাজার মানুষ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস আজ বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। 1757 সালের এই দিনে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে ষড়যন্ত্র করে পরাজিত করে ইংরেজরা। এর মধ্য দিয়ে এই অঞ্চলের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 1756 সালে নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে বাংলা বিহার উড়িষ্যার
সিংহাসনে বসেন। ক্ষমতা নেয়ার পর তরুণ এই নবাবের সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব তৈরি হয় ইংরেজদের। সেই সাথে ক্ষমতালোভী খালা ঘসেটি বেগম ও বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রে 23 জুন ইংরেজদের সাথে যুদ্ধে হেরে যান বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনে কারোর সাথে কোনো আপোষ হবে না বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আইনজীবীদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, পৃথিবীর সব দেশেই বিচার বিভাগের সাথে প্রশাসনের একটি দ্বন্দ্ব লেগেই থাকে, বিষয়টি নিরসনে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একেবারে যে আমি যা চাইবো সেটা সরকার দেবে না, সরকার যা চাই এটাও আমিও করব না। আমি তো কোনো মতেই, আপনারা জানেন, আমি বিচার বিভাগের স্বাধীনতা, রুল অফ ল এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি কোনো মতেই আমি এটা স্বীকার করি না। ইন্টারফিয়ারেন্স কোনো মতে বরদাস্ত করবো না, এটা পরিষ্কার। আমি এটা বলছি, এই ব্যাপারে আমি কোনোদিন আমার এক বিন্দু রক্তরক্ত আমি এটা কম্প্রোমাইজ করবো না। এটা আমি আপনাদেরকে কথা দিয়ে রাখছি, এখানে কোনো ইয়ে নেই। তবে কিছু থাকে, এইগুলা আলাপ আলোচনার মধ্যে আমরা আপনাদের যেগুলা প্রবলেম বললেন, আশা করি আমি কর্তৃপক্ষের সাথে আমি আলাপ করে এইগুলা দূরীভূত করব। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে বেড়ে গেছে তিস্তা ও ধরলার পানি, তলিয়ে গেছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিচু এলাকা। এতে পানিবন্দী নদী তীরবর্তী অঞ্চলের কয়েক হাজার মানুষ। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে অবস্থার উন্নতি হতে পারে। লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমে এখন বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী উপজেলার 16টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এক বুক পানি, খাবার নাই, আমরা দুর্ভিক্ষ হয়ে আছি, জমা জমি আবার সুবিধা সব চলে যাওয়ার ধরছে। আকস্মিক বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। সরকারিভাবে অনুদান পাই নাই, কোনো সহযোগিতা পাই নাই। আমরা খুব দুর্নান্সা ভুক্তভোগ করতেছি। আবার তো আমার সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, ভাতানি খাবার পাই না, বুড়িয়ার মধ্যে বসে গেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বেড়েছে। ফলে দেখা দিয়েছে আগাম বন্যা। পানিবন্দী প্রায় 4000 পরিবারের 20,000 মানুষ। কাল থেকে তো পানি বাড়তে আছে, গরু জাল ধরে তো আমার পানিতে কোনোটাই যাওয়া কোনো পথ আছে। আমার পানি বাড়লে তো আরো অসুবিধা হবে, গরু বাছুর নিয়ে খুব কুটে যাবো না যাবো। গত কয়েকদিনে উজানের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমানে তথ্য অনুসারে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা আশা করছি আগামী 2 দিন বিরাজমান বন্যা পরিস্থিতি কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারীতে উন্নতি হবে। সালেহ জহুর চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দ্বিতীয় দিনের মতো কমলাপুর রেল স্টেশনে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। দেওয়া হচ্ছে 2 জুলাইয়ের অগ্রিম টিকিট। তবে আজ টিকিট প্রত্যাশীদের চাপ গতকালের চেয়ে কিছুটা কম। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এই সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন কমলাপুর স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এবারের ঈদে রেল কর্তৃপক্ষের নানা পদক্ষেপের কারণে ভোগান্তি অনেক কম হবে। এদিকে আগামী 25 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমলাপুর স্টেশনে ঢাকা চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস নামের নতুন ট্রেন উদ্বোধন করবেন বলে ওই দিন অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে যুক্তরাজ্যে চলছে গণভোট। বিচ্ছিন্ন হলে বাংলাদেশি অভিবাসীদের দুর্ভোগের শঙ্কা। 15 বছর পর ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আরামবাগ বিজেএমসিকে হারালো 3-1 গোলে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার
28 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে। ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের প্রায় 4,65,00,000 ভোটার, যাদের বসবাস 4টি প্রদেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড এবং ব্রিটিশ শাসিত ক্ষুদ্র ভূখণ্ড জিব্রাল্টারে। এদিকে ইইউ থেকে বিচ্ছিন্ন হলে বাংলাদেশি অভিবাসীদের বেকায়দায় পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে থাকা উচিত নাকি ত্যাগ করা উচিত? ঐতিহাসিক গণভোটের ব্যালট পেপারে ভোটারদের প্রতি এই প্রশ্নই রাখা হয়েছে। ফলাফলে যে পক্ষ অর্ধেকের বেশি ভোট পাবে সেই পক্ষই জয়ী বলে বিবেচিত হবে। এই গণভোটকে ঘিরে স্পষ্টত 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিরোধী লেবার পার্টি নেতা জেরেমি করবিন সহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে। তাদের যুক্তি, ইইউ এর পণ্য, সেবা ও শ্রমের অবাধ চলাচলের স্বাধীনতা যুক্তরাজ্যের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। ইইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটেনের রাজনীতিতে ফাটল ধরতে পারে, স্বতন্ত্র হওয়ার ইচ্ছা জাগতে পারে স্কটল্যান্ডের, আর সেই পথ ধরতে পারে উত্তর আয়ারল্যান্ডও। ইইউ এর পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হকও। তাদের আশঙ্কা, ইইউ থেকে বেরিয়ে গেলে অর্থনৈতিক মন্দায় পড়বে যুক্তরাজ্য, যার প্রভাবে চাকরি হারাতে পারে অন্তত 5 লাখ বাংলাদেশি অভিবাসী। ইইউ এর বিপক্ষে অভিবাসন বিরোধী ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি, ক্যামেরনের মন্ত্রিসভার বিদ্রোহী 7 সদস্য, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 137 এমপি ও লেবার পার্টির 10 এমপি। তাদের মতে অবাধ চলাফেরার স্বাধীনতা ব্রিটিশ সংস্কৃতি ও মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে। যুক্তরাজ্য ইইউ থেকে যে সুবিধা পাচ্ছে তার চেয়ে বেশি বার্ষিক শুল্ক পরিশোধ করতে হচ্ছে, তাই ইইউ ছাড়াই ব্রিটিশবাসীর জন্য নিরাপদ। তবে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে জোট যে শুধু দুর্বল হয়ে পড়বে তা নয়, বৈশ্বিক সংকট মোকাবেলায় ইইউ এর বর্তমান সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা করছেন ইউরোপের নেতারা, যা ইইউকে বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে। একই মত যুক্তরাষ্ট্রেরও। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্লেমন খেলার সংবাদ এবার। ফেডারেশন কাপ ফুটবল 15 বছর পর টুর্নামেন্টের ফাইনালে উঠল আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেমিফাইনালে টিম বিজেএমসিকে 3-1 গোলে হারায় তারা। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় বিজেএমসি, কিন্তু দ্বিতীয়ার্ধে পরিকল্পিত আক্রমণে জয় তুলে সাইফুর বাড়ি টিটুর দল। ম্যাচে ফুটে ওঠে দুর্বল রেফারিং। দলের জয়ে ফুটবলারদের কৃতিত্ব দেয়া আরামবাগ কোচ ফাইনালে চোখ রাখছেন শিরোপার দিকে। ঢাকার মাঠে জায়ান্ট কিলার হয়ে ওঠা আরামবাগ ও টিম বিজেএমসি শক্তির বিচারে সমানে সমান। কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদকে ছিটকে দেওয়া এই 2 দলের মর্যাদা লড়ে কে পাবে ফাইনালের টিকিট, সেদিকেই চোখ ছিল দর্শকদের। 2001-এ আরামবাগ আর 2011-12 মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল বিজেএমসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের 4 মিনিটেই সুযোগ পেয়েছিল আরামবাগ, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় তা নষ্ট হয়। খেলার 38 মিনিটে এলডে কিংসলের ফ্রি কিকে জাকির হোসেন জিকোর প্রেসিং শটে বল জড়ায় আরামবাগের জালে, লিড নেয় বিজেএমসি। পিছিয়ে পড়ে বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ায় সাইফুল বাড়ি টিটু শিষ্যরা। অনুজ মার্মাকে বিজেএমসির শঙ্কর বাধা দেয়, আরামবাগকে পেনাল্টি দেন রেফারি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। 64 মিনিটে পেনাল্টি থেকে সমতা নেন নাইজেরিয়ান কেস্টার আকন। এরপর বাঁ প্রান্ত দিয়ে দর্শনীয় গোলে দলের ব্যবধান বাড়ান এই স্ট্রাইকার। রেফারি বদান্যতায় পেনাল্টি পেলেও সমতা ফেরানোর সুযোগ নষ্ট হয় বিজেএমসির। পেনাল্টিতে বল গোলপোস্টের বাইরে পাঠান বাইবেক। ইনজুরি টাইমে গতি আর নৈপুণ্যের ঝলকে বিজেএমসি জালে বল জড়ান জাফর ইকবাল। জয়ের উৎসবে 15 বছর পর ফাইনালে উঠে যায় আরামবাগ। পিছিয়ে পড়েও এমন জয় শিষ্যদের কৃতিত্ব দেয়া আরামবাগ কোচ ফাইনালও দেখতে চান দলের লড়াকু পারফরমেন্স। সেকেন্ড হাফে ওরা প্রুভ করেছে আসলে হার্ডওয়ার্ক করলে হয়তো ফিরে আসা যেত, এবং ওটা হয়েছে। ফাইনালটা যেন আমার চিন্তা করতে হবে, একদম বেশি বোরিং খেলা যেন না হয় বা এক পেশে খেলা যেন না হয়, ওইটাও মাথায় রাখতে হবে। বাট কনসিডারেশন থাকতে হবে যে আমার প্লেয়ারের অ্যাবিলিটি এবং কোয়ালিটি। ফাইনালে যাওয়া মানে হচ্ছে যে আপনার চ্যাম্পিয়নশিপের হাতছানি। সো আমার প্লেয়াররা যদি অভাবনীয় কিছু করতে পারে অবশ্যই ওয়েলকাম করব। 27 জুন আরামবাগের ফাইনাল প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ও শেখ রাসেল কেসির মধ্যে বিজয়ী দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টা নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।